ওকে, আচ্ছা। আমরা হচ্ছে আগের ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে শীট মেটাল ফর্মিং প্রসেসের ভিতরে কাটিং অপারেশন। কাটিং অপারেশনের ভিতরে আমরা যে জিনিসটা আহ, জানলাম যে কাটিং অপারেশনটা ছিল এমন এক প্রকার অপারেশন যে অপারেশনে কি হয় যে কোনো একটা শীট মেটালে এমন এক প্রকার স্ট্রেস প্রয়োগ করা হয় যেন সেটা থাকে হচ্ছে অ্যাবভ দ্য আলটিমেট স্ট্রেংথ। আমরা বলছিলাম যে আলটিমেট স্ট্রেংথ জিনিসটা কি। আলটিমেট স্ট্রেংথ হলো সেই স্ট্রেংথ বা সেই প্রেসার বা সেই ফোর্স যে ফোর্সটা প্রয়োগ করলে ওই ম্যাটেরিয়ালটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাঙা যায়, মানে হচ্ছে ম্যাটেরিয়ালটা আর ওই স্ট্রেসটা সহ্য করতে পারে না, ওইটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ। এখন ওটা ছিল হচ্ছে কাটিং অপারেশন। তাহলে আমাদের এই যে ফর্মিং অপারেশন হবে এমন এক প্রকার অপারেশন যেখানে আমাদের যে স্ট্রেসটা প্রয়োগ করা হয় সেটা থাকে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ যেটা আছে তার হচ্ছে নিচে থাকে। এটাকে বলা হয় হচ্ছে ফর্মিং অপারেশন। তার মানে হচ্ছে যে এই অপারেশনের ক্ষেত্রে কোন রকম ম্যাটেরিয়ালের যে কাটিং এই প্রসেসটা সম্পূর্ণ হবে না, বরং আমরা যে ম্যাটেরিয়ালটা আছে বা যে শীট ওয়ার্কপিসটা আছে ওইটাকে আমরা একটা নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট কন্টুর আমরা হচ্ছে প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের ফর্মিং প্রসেস। এখন ফর্মিং প্রসেসের ক্লাসিফিকেশনটা হচ্ছে তিন টাইপের, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেন্ডিং, তারপরে হচ্ছে ড্রয়িং এবং লাস্টে হচ্ছে স্কুইজিং। বেন্ডিং অপারেশন জিনিসটা কি, এটার সাথে নামটা শুনে বোঝা যাইতেছে যে এটা এমন এক প্রকার অপারেশন যে অপারেশনের মাধ্যমে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটাকে হচ্ছে বেন্ড করা হবে। কাজে জিনিসটা হচ্ছে যে ইউনিফর্মলি স্ট্রেইনড অ্যারাউন্ড এ লিনিয়ার অ্যাক্সিস, মানে হচ্ছে বেন্ড করা বলতে আমরা কি বুঝাই যে একটা অ্যাক্সিস থাকে, ওই অ্যাক্সিসের অ্যারাউন্ডে আমরা জিনিসটাকে একটু মোড়ানো অবস্থাতে হচ্ছে রাখি। এটাকে বলা হয় হচ্ছে বেন্ডিং অপারেশন। সেকেন্ডলি যে অপারেশনটা সেটা হচ্ছে ড্রয়িং অপারেশন। ড্রয়িং অপারেশনের মাধ্যমে আমরা শুরুর ক্লাসে, তোমাদের মনে আছে কিনা যে শুরুর ক্লাসে আমি যে ড্যানিশ কন্ডেন্স মিল্কের যে কন্টেইনারটা দেখাইছিলাম ওইটা এক প্রকার হচ্ছে ড্রয়িং অপারেশন। ওইখানে কি করা হয়, ওইখানে হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাট ওয়ার্কপিসটা আছে ওইটাকে একটা হলো শেপ হচ্ছে প্রদান করা হয়, ওইটা হচ্ছে ড্রয়িং অপারেশন। আর লাস্টেটা হচ্ছে স্কুইজিং অপারেশন। স্কুইজিং বলতে আমরা যদি বাংলায় হচ্ছে বলি যে চাপ প্রয়োগ করার ফলে চারদিকে আসলে ছড়াই যাওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে স্কুইজিং অপারেশন। কাজই হচ্ছে যে স্কুইজিং অপারেশনটা হচ্ছে এমন একটা অপারেশন যেখানে হচ্ছে আমাদের যে মেটালটা আছে ওইটাকে হচ্ছে প্রত্যেকটা পোর্শনে হচ্ছে ফ্লো করতে বাধ্য করা হবে আন্ডার দ্য অ্যাকশন অফ কম্প্রেসিভ ফোর্স। তার মানে হচ্ছে একটা কম্প্রেসিভ ফোর্স বা চাপ প্রয়োগ করা হবে যার ফলে ম্যাটেরিয়ালটা ডাইয়ের চারদিকে সমভাবে ছড়াই যাবে, ওইটাকে বলা হয় হচ্ছে স্কুইজিং অপারেশন। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে বেন্ডিং অপারেশন। আমরা আজকে বেন্ডিং নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমাদের শীট মেটালের যে লাস্ট টপিক ড্রয়িং অপারেশন সেটা নিয়ে আলোচনা করব। বাট আজকে আমাদের টপিকটা হচ্ছে বেন্ডিং অপারেশন এবং বেন্ডিং এর আসলে অনেকগুলো প্রকারভেদ আছে। বেন্ডিং এর যদি হচ্ছে ক্লাসিফিকেশন বলি তাহলে হচ্ছে বলা যায় বেন্ডিং এর ভিতরে আছে হচ্ছে ভি বেন্ডিং, এজ বেন্ডিং, রোল বেন্ডিং, এয়ার বেন্ডিং, ফ্ল্যাঞ্জিং অপারেশন, ডিম্পলিং অপারেশন, প্রেস বেড ফর্মিং অপারেশন, বিডিং অপারেশন, রোল ফর্মিং, টিউব ফর্মিং, বালজিং স্টেজ ফর্মিং, মানে হচ্ছে অনেকগুলো অপারেশন আসলে হচ্ছে এর ভিতরে হচ্ছে আছে। এখন আমরা একে একে কিছু হচ্ছে বেন্ডিং অপারেশন সম্পর্কে হচ্ছে জানবো। বাট আমরা যেমন হচ্ছে কাটিং অপারেশনের ক্ষেত্রে একটু ডিটেইলসে জানছিলাম, এইখানে অমন ডিটেইলসে জানতে যাব না, বরং হচ্ছে প্রত্যেকটা অপারেশন আসলে কি কাজ করে ওইটাই আসলে বেসিক্যালি হচ্ছে জানবো। এবং পরীক্ষায় যদি কোশ্চেনও আসে তাহলে হচ্ছে মোস্ট প্রবাবলি আসার সম্ভাবনা যে কয়েক রকম বেন্ডিং অপারেশনের নাম বলো, বা প্রত্যেকটা বেন্ডিং অপারেশন থেকে বলতে পারে যে রাইট শর্ট নোটস অ্যাবাউট এত, মানে হচ্ছে এখান থেকে আসলে বিশ্লেষণ ধর্মী কোনো কোশ্চেন আসার পসিবিলিটি হচ্ছে কম। জাস্ট তোমরা প্রসেস গুলো সম্পর্কে জানবা, কারণ এখানে এতগুলো প্রসেস, এগুলো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানা আসলে একটু টাফ। প্রত্যেকটা নিয়ে আসলে অনেক অনেক কথাবার্তা বলা যায়, বাট আমরা সাধারণ কিছু জিনিস বা জিনিসটা কি সেই সম্পর্কে হচ্ছে জানবো। ফার্স্টে আমরা যে প্রসেসটা দেখতেছি সেটা হচ্ছে ডি বেন্ডিং অপারেশন। নাম শুনে বুঝতে পারতেছো যে এইটাকে বেন্ডিং এর মাধ্যমে একটা ভি শেপ প্রদান করা হবে। এইখানে আমাদের অ্যাশ কালারের যে পোর্শনটা এটা হচ্ছে একটা ডাই, উপরে আছে হচ্ছে ব্লু কালারের যেটা এটা হচ্ছে একটা পাঞ্চ, এবং মাঝখানে গ্রিন কালারের যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস বা মেটাল যে পিসটা সেইটা। এখন তুমি যদি এইটাকে যদি ফোর্স প্রয়োগ করো তাহলে হবে কি, এটা হচ্ছে যে ডাইয়ের যে ভি শেপটা এই হুবহু হচ্ছে এই ভি শেপের আকারটা ধারণ করবে। যেহেতু এটা ভি শেপের আকার ধারণ করতেছে এটাকে বলা হচ্ছে ভি বেন্ডিং প্রসেস। তার মানে হচ্ছে এটাকে হচ্ছে বেন্ডিং ইনটু ভি শেপ ফর্ম। আমাদের যদি ভি শেপে কোনো ফর্মের দরকার পড়ে তখন হচ্ছে আমরা ভি বেন্ডিং ইউজ করি,
এখন তোমরা মনে মনে ভাবতে পারো যে ভি শেপ আমাদের কেন দরকার। তোমরা যদি হচ্ছে কি বলো ভি শেপ যদি চারপাশে যদি লক্ষ্য করো অনেক ভি শেপের জিনিসপত্র দেখতে পাবা, আমি নাম বললাম না, আবার খেয়াল করলেই হচ্ছে অনেক ভি শেপের আকার দেখতে পাবে এবং এই ভি শেপ গুলাই হচ্ছে এর মাধ্যমে দেওয়া যায়। সেকেন্ড যে বেন্ডিংটা সেটা হচ্ছে এজ বেন্ডিং অপারেশন। এখন এজ বেন্ডিং অপারেশন জিনিসটা হচ্ছে কি, এইখানে হচ্ছে কোনো একটা এজ বরাবর জিনিসটাকে হচ্ছে বেন্ড করা হয়। আমরা দেখতে পারতেছি যে এখানে অ্যাশ কালারের যেটা এটাকে একটা ডাই বলা যেতে পারে, এবং লাল কালারের যেটা এটা আসলে একটা ফিক্সার। আসলে এটা কি করে মেটালটাকে যেন আমরা চাপ প্রয়োগ করলে মেটালটা যেন সরে না যায় সেই জিনিসটা হচ্ছে ইনশিওর করে। এটা একটা ফিক্সার বলা যায়, ক্ল্যাম্পার বলা যায়। এবং মাঝখানে আছে হচ্ছে এই গ্রিন কালারের যেটা এটা হচ্ছে মেটাল। আমরা যদি হচ্ছে উপর থেকে যদি ফোর্স প্রয়োগ করি পাঞ্চের সাহায্যে তাহলে কি হবে, এই সাইড বরাবর জিনিসটা সাইড বরাবর হচ্ছে বেন্ড হয়ে যাবে। যেহেতু হচ্ছে জিনিসটা হচ্ছে এজ বরাবর বা সাইড বরাবর বেন্ড হয়ে গেল, এর জন্য এটাকে বলা হইতেছে হচ্ছে এজ বেন্ডিং অপারেশন। 3 নম্বরের যে অপারেশনটা সেটা আছে হচ্ছে রোল বেন্ডিং অপারেশন। এইখানে হচ্ছে কি হয়, এইখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে দুইটা রোলার থাকতেছে, ড্রিভেন রোলার বলা হয়ে থাকে, এবং নিচে ব্লু কালারের যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল রোলার। মানে ড্রিভেন রোলার যেটা এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরতে থাকবে, এবং এই যে ব্লু কালারের যে অ্যাডজাস্টেবল রোলার এটাকে হচ্ছে তুমি অ্যাডজাস্ট করতে পারবা। এবং অ্যাডজাস্ট করার মাধ্যমে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের গ্রিন কালারের যে ওয়ার্ক পিসটা এটা হচ্ছে একটা বেন্ডিং শেপ ধারণ করছে। তার মানে হচ্ছে যে এই যে রোলারটা আছে এই রোলারটাকে তুমি যদি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারো তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট শেপের বেন্ডিং তুমি সম্পন্ন করতে পারবা। এইটাকে বলা হয় হচ্ছে রোল বেন্ডিং অপারেশন। মানে হচ্ছে রোলারের ভিতরে রাখা যে বেন্ডিংটা সম্পন্ন করে ওইটাকে বলা হয় হচ্ছে রোল বেন্ডিং অপারেশন। আর আমাদের এই যে অপারেশনটা এটাকে বলা হয় হচ্ছে এয়ার বেন্ডিং অপারেশন। এখন এয়ার বেন্ডিং অপারেশনটা কি, তোমরা এয়ার বেন্ডিং অপারেশন এবং ভি বেন্ডিং অপারেশনটা কাইন্ড অফ হচ্ছে সেম, বাট দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে। ভি বেন্ডিং অপারেশনের ক্ষেত্রে আমাদের কি হইতো, খেয়াল করে দেখো যে ভি বেন্ডিং অপারেশনের ক্ষেত্রে আমরা যত ফোর্সই দেই না কেন এটা লাস্ট পর্যন্ত একটা ভি শেপই ধারণ করবে। এটাকে ভি শেপের বদলে তুমি অন্য কোনো শেপ তুমি এটাকে প্রদান করতে পারবে না। কিন্তু এয়ার বেন্ডিং যে অপারেশনটা, এয়ার বেন্ডিং অপারেশনে এইখানেও ভি বেন্ডিং এর মতো দুইটা ডাই আছে, বাট মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে এটা কিন্তু ভি শেপের না, বরং হচ্ছে জিনিসটা হচ্ছে ফ্রিলি অবস্থাতে আছে। কাজেই তুমি যদি পাঞ্চ প্রয়োগ করো তাহলে পাঞ্চ প্রয়োগ করার মাধ্যমে এই শেপটা কেবলমাত্র ভি না, ভি এর বদলে অনেক রকম শেপ কিন্তু এইটাকে দেওয়া হচ্ছে পসিবল। কাজেই এই যে বেন্ডিং প্রসেসটা এটা কিন্তু মাঝখানের ফাঁকা জায়গার বা এয়ারে সম্পন্ন হইতেছে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে এয়ার বেন্ডিং অপারেশন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এয়ার বেন্ডিং অপারেশন হচ্ছে এমন এক প্রকার অপারেশন যেখানে হচ্ছে বেন্ডিং ইন দ্য ভয়েড অর দ্য এয়ার, এইটার ভিতরে হচ্ছে আমাদের বেন্ডিং করতে হবে, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল মেথড অফ প্রোভাইডিং শেপ। বাট এটা হচ্ছে ভি বেন্ডিং এর মতো জাস্ট একটা নির্দিষ্ট শেপই ধারণ করবে না, বরং হচ্ছে অনেক রকম শেপিং দেওয়া হচ্ছে পসিবল। আমাদের নেক্সট যে বেন্ডিং অপারেশনটাও ওইটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাঞ্জিং অপারেশন। এখন ফ্ল্যাঞ্জিং অপারেশন জিনিসটা হচ্ছে কি, ফ্ল্যাঞ্জিং অপারেশনটা হচ্ছে এমন এক প্রকার অপারেশন যে অপারেশনের মাধ্যমে কোনো একটা শীট মেটালের এজকে ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে বাঁকানো হয়। তার মানে হচ্ছে এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে যে বেন্ডিং দ্য এজ অফ এ শীট মেটাল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি আকার যে জিনিসটা বাঁকানো হবে ওটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাঞ্জিং অপারেশন। এখন ফ্ল্যাঞ্জিং অপারেশনের ভিতরে অনেক রকম শ্রেণী বিভাগ আছে, যেমন স্ট্রেট ফ্ল্যাঞ্জিং, স্ট্রেচ ফ্ল্যাঞ্জিং, শ্রিঙ্ক ফ্ল্যাঞ্জিং। বাট আমরা হচ্ছে দুইটা ফ্ল্যাঞ্জিং সম্পর্কে হচ্ছে একটু জানবো। একটা হচ্ছে শ্রিঙ্ক ফ্ল্যাঞ্জিং এবং সেকেন্ডটা হচ্ছে স্ট্রেচ ফ্ল্যাঞ্জিং। এখন আমরা যদি শ্রিঙ্ক ফ্ল্যাঞ্জিং এই জিনিসটার দিকে যদি একটু খেয়াল করি, যে এখানে দেখো যে এইটাকে জাস্ট হচ্ছে বাঁকানো হয় না, বরং এটার যে আউটার সারফেসটা অনেকটা কনভেক্স শেপের হচ্ছে ধারণ করছে। এখন এইটা যেহেতু হচ্ছে কনভেক্স শেপে ধারণ করছে তার মানে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে সামনের দিকে হচ্ছে টানা হয়েছে, যার ফলে হচ্ছে জিনিসটা একটা কনভেক্স শেপ ধারণ করছে এবং পেরিফেরি বরাবর, যার ফলে জিনিসটা কি হয়েছে, জিনিসটা হচ্ছে শ্রিঙ্ক হয়ে গেছে। এই যে প্রসেসটা এইটাকে বলা হয় হচ্ছে শ্রিঙ্ক ফ্ল্যাঞ্জিং অপারেশন। যার মানে হচ্ছে যে যেখানে হচ্ছে আমরা জাস্ট ফ্ল্যাঞ্জিং করব না, বরং হচ্ছে আমাদের যে সার্কামফারেন্সটা আছে ওইটাকে হচ্ছে আমরা একটা কনভেক্স আকারে ধারণ করব এবং ম্যাটেরিয়ালটা সার্কামফারেন্সিয়ালি কম্প্রেসড অবস্থাতে থাকবে। এটা হচ্ছে আমাদের শ্রিঙ্ক ফ্ল্যাঞ্জিং অপারেশন।
আর এইটা জাস্ট উল্টা যে অপারেশনটা, এটা হচ্ছে স্ট্রেচ ফ্ল্যাঞ্জিং অপারেশন। এইখানে যে কি হবে, জাস্ট হচ্ছে উল্টা, যেহেতু এইটা হচ্ছে একটা কনভেক্স শেপ আকার ধারণ করছে, এইখানে হচ্ছে একটা কনকেভ আকার ধারণ করবে, এবং এইখানে সার্কামফারেন্স বরাবর জিনিসটা কম্প্রেসড হয়ে গেছে, বাট এইখানে জিনিসটা কম্প্রেস থাকবে না, বরং জিনিসটা হচ্ছে স্ট্রেচড অবস্থাতে হচ্ছে থাকবে। এই কারণে এই যে ফ্ল্যাঞ্জিং অপারেশনটা, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রেচ ফ্ল্যাঞ্জিং অপারেশন। কাজেই হচ্ছে আমরা ফ্লাঞ্জিং অপারেশন যদি ইন শর্ট বলতে চাই, তাহলে হচ্ছে এটা এমন এক প্রকার অপারেশন যে অপারেশনের মাধ্যমে এই যে আমরা সবুজ ম্যাটেরিয়ালটা দেখতেছি, এটার এজ কে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হইতেছে, এবং জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো না, আমরা হচ্ছে অনেকভাবে বাঁকাইতে পারি। দুইটা মেজর ক্লাসিফিকেশন আমরা এখানে হচ্ছে জানতেছি, একটা হচ্ছে স্ট্রেচ ফ্লাঞ্জিং এবং পরেরটা হচ্ছে শিঙ্ক ফ্লাঞ্জিং অপারেশন। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ফ্লাঞ্জিং অপারেশন। এর পরবর্তী আমাদের যে অপারেশনটা, এইটাকে বলা হয় হচ্ছে ডিম্পলিং অপারেশন। এখন হচ্ছে ডিম্পলিং অপারেশন জিনিসটা কি, তোমরা যদি ডিম্পল কথাটার সাথে পরিচিত হয়, তোমরা সবাই জানো যে ডিম্পল বলতে বোঝায় আসলে টোল, গালের টোল। যেটা গালের টোল কি হয়, গালের টোল বা সাইকেলের টালও যদি বলি, জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে ভিতরের দিকে যে ঢুকে যাওয়া বা গর্ত হয়ে যাওয়ার যে প্রসেসটা, ওইটা হচ্ছে আমাদের ডিম্পলিং প্রসেস। এখন এইখানে ডিম্পলিং প্রসেসটা বলতে আমরা কি বুঝবো, এইখানে দেখো যে আমাদের দুইটা অ্যাশ কালারের হচ্ছে ডাই আছে, উপরের দিকে হচ্ছে আমাদের স্প্রিং লোডের স্ট্রিপার আছে, যেটা থেকে হচ্ছে আমরা মেটাল ওয়ার্ক পিসটাকে হচ্ছে শক্ত করে ধরে রাখতেছি, এবং এইখানে আছে হচ্ছে একটা পিয়ার্সিং পাঞ্চ। আমরা আগের ক্লাসে বলছিলাম যে পিয়ার্সিং অপারেশন বলতে কি বোঝায়, কোন একটা ওয়ার্ক পিস এটাকে হচ্ছে ভিতরে হোল তৈরি করার যে প্রসেসটা, ওইটাকে বলা হয় হচ্ছে পিয়ার্সিং অপারেশন। কাজে এইখানেও হচ্ছে পিয়ার্সিং ফার্স্টে করা হয়, বাট আমাদের এই পাঁচটাকে পিয়ার্সিং করার পরেও জিনিসটাকে হচ্ছে আরো ভিতরের দিকে হচ্ছে ঢুকানো হয়। তাহলে হচ্ছে কি হইতেছে, দেখো ফার্স্টে হচ্ছে জিনিসটা একটা হোল ক্রিয়েট হইতেছে, বাট জিনিসটা পাঁচটা শেপটা যদি ঠিকঠাক মতো আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে হোল ক্রিয়েট হওয়ার সাথে সাথে এইখানে যে ন্যারো যে একটা রিজিয়ন দেখতে পাইতেছে, এখানে কি হইতেছে, আমরা আগে যে হচ্ছে যে ফ্ল্যাঞ্জিং অপারেশনটা বলছিলাম, এখানে কিন্তু হচ্ছে এই ফ্ল্যাঞ্জিং অপারেশনটা সম্পন্ন হইতেছে কিভাবে, যে আমরা দেখতেছি যে এখানে যে এজটা, এখানে এজটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে বাইকে গেছে। তার মানে হচ্ছে যে আমাদের ডিম্পলিং যে অপারেশনটা, এটা একই সাথে হচ্ছে পাঞ্চিং অপারেশন এবং হচ্ছে ফ্লাঞ্জিং অপারেশন, দুইটা অপারেশন যদি একসাথে সম্পন্ন হয়, তাহলে জিনিসটাকে বলবো হচ্ছে আমরা ডিম্পলিং অপারেশন। তার মানে হচ্ছে আমরা একটা হোল হচ্ছে ফার্স্টে ক্রিয়েট পাঞ্চ হবে এবং এক্সপ্যান্ডেড ইনটু এ ফ্লাঞ্জ, ফ্লাঞ্জ আকারে জিনিসটাকে হচ্ছে এক্সপ্যান্ডেড করা হবে। এই টোটাল প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা ডিম্পলিং অপারেশন। এই পর্যন্ত ছিল আমাদের ডিম্পলিং অপারেশন পর্যন্ত আলোচনা। এর পরবর্তীতে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রেস ব্রেক ফর্মিং অপারেশন। এই জিনিসটা আসলে কি, আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে এইখানেও হচ্ছে আমাদের অনেকটা আগের যে অপারেশন গুলো দেখলাম ওইভাবে হচ্ছে জিনিসটাকে হচ্ছে পাঞ্চ করা হবে, বাট এইখানে যে আমরা যে ব্লু কালারের যে পোর্শনটা দেখতে পাইতেছি, এটাকে বলা হয় হচ্ছে প্রেস ব্রেক। এটার নাম হচ্ছে প্রেস ব্রেক, এবং বিভিন্ন টাইপের হচ্ছে প্রেস ব্রেক হচ্ছে পসিবল। জিনিসটা হচ্ছে হাইড্রোলিক ফোর্স বা অন্যান্য ফোর্সের মাধ্যমে এই জিনিসটা থেকে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার প্রয়োগ করা হয়। এবং আমরা দেখতে পারতেছি যে আমরা যদি সি সি এর চিত্রটা খেয়াল করি, যে হেমিং অপারেশন আমরা দেখতে পারতেছি যে উপরের দিকে একটা প্রেস ব্রেক, নিচের দিকে একটা প্রেস ব্রেক, এবং মাঝখানে হচ্ছে আমাদের যে শীট মেটালটা, এবং শীট মেটালটার উপরের দিকে একটা বাড়তি যে অংশটা, এটাকে হচ্ছে হেমিং বা ফ্ল্যাটেনিং এর মাধ্যমে জিনিসটা হচ্ছে ফ্ল্যাট করা হইতেছে। নর্মালি যে ফ্ল্যাট করা হবে এমন না, বরং অন্য নির্দিষ্ট শেপও ধারণ করা যায়। যেমন আমরা যদি এ নাম্বার চিত্রে খেয়াল করি, এখানে দেখি যে আমাদের এই যে দুইটা প্রেস ব্রেক আছে, দুইটা প্রেস ব্রেকের শেপটা অনেকটা হচ্ছে কিরকম, দুইটা প্রেস ব্রেকের, আচ্ছা এইখান থেকে যদি হচ্ছে আমি খেয়াল করি যে এই যে আমাদের এই যে পোর্শনটা, মানে অনেকটা হচ্ছে প্রেস ব্রেকের ফর্মটা হচ্ছে অনেকটা এইরকম। এটা হচ্ছে নিচের প্রেস ব্রেকের ফর্ম, এবং এটা উপরের দিকের যে প্রেস ব্রেকটা, তার ফর্মটা হবে হচ্ছে তার অপোজিটটা। এখন আমাদের এই যে রেড যে মেটালটা আছে, রেড মেটালটা যদি হচ্ছে আমি এই দুইটা প্রেস ব্রেকের ভিতরে রাখি এবং যদি প্রেস করি, তখন কি হবে, রেড মেটালটার শেপটা অনেকটা এটার যে ইনার যে শেপটা, এটার ইনার শেপের মতো হচ্ছে ধারণ করবে, এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে চ্যানেল ফর্মিং অপারেশন। এরকম অনেক রকম অপারেশন আছে, যেমন হচ্ছে জগলিং অপারেশন, টু স্টেজ লকআপ অপারেশন। প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রেস ব্রেকের একটা নির্দিষ্ট ফর্ম থাকে, এবং ওই হুবহু ওই ফর্মের আকারটা যদি প্রেস করি, তাহলে হচ্ছে শীট মেটালটা হচ্ছে ধারণ করবে এই জিনিসটাকে। তাহলে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে প্রেস ব্রেক ফর্মিং অপারেশন। আচ্ছা, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের
প্রেসবেক অপারেশন পর্যন্ত আলোচনা। আমাদের পরবর্তী যে ফর্মিং অপারেশনটা সেটা হচ্ছে বিডিং অপারেশন। সরি, এটা হচ্ছে আমাদের বিডিং অপারেশন। এখন বিডিং অপারেশন জিনিসটা হচ্ছে কি, বিডিং অপারেশনটা এখানে যদি হচ্ছে আমরা দেখি যে বিডিং অপারেশনটা চিত্র দেখে আমরা কি বুঝতেছি, চিত্র দেখে বুঝতেছি যে এখানে যে কালো কালারের যে পোর্শনটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, এবং নীল কালারের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ডাই। উপরের দিক থেকে হচ্ছে ফোর্স প্রয়োগ করা হইতেছে। এখন ওয়ার্ক পিসটা যদি এই শেপে থাকে এবং উপরের দিক থেকে যদি ফোর্স প্রয়োগ করা হয়, এবং যেহেতু হচ্ছে এই ক্যাভিটিটা আছে, ওয়ার্ক পিসটা যদি পাতলা হয় তাহলে হচ্ছে ক্যাভিটির আকারে ওয়ার্ক পিসটা হচ্ছে ধারণ করবে। এবং আমরা দেখতে পারতেছি যে এইটার শেপটা অনেকটা কি বলে, অনেকটা হচ্ছে হুকের মতো বা অনেকটা সার্কুলাকার আর কি। মানে হচ্ছে আমাদের ক্যাভিটি অফ ডাই এর ভিতরে জিনিসটা একটা সার্কুলাকার একটা পোর্শন হচ্ছে ধারণ করতেছে, যদি হচ্ছে ওয়ার্ক পিসের উপরে আমরা এই ডাই এর মাধ্যমে ফোর্সটা হচ্ছে প্রয়োগ করি। এখন এই যে সার্কুলাকার লাস্ট এন্ডে যে এরকম সার্কুলাকার যে পোর্শনটা, এটাকে বলা হয় হচ্ছে বিড। কাজেই হচ্ছে টোটাল অপারেশনটাকে বলা হয় হচ্ছে বিডিং অপারেশন, এবং যে অপারেশনের মাধ্যমে এই বিডিংটা হচ্ছে ধারণ হয় তাকে আমরা বলবো হচ্ছে বিডিং অপারেশন। এখন এই বিডিং অপারেশনটা কেন ইম্পর্টেন্ট, যদি কোনো কোনো ওয়ার্কপিসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বিডিং অপারেশনটা প্রয়োগ করি তাহলে হচ্ছে ম্যাটেরিয়ালটার স্টিফনেস বাড়ে, এবং স্টিফনেস বাড়লে ম্যাটেরিয়ালটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে স্ট্রেনদেন হয়, অনেক ক্ষেত্রে লোড নিতে পারে, অনেক ক্ষেত্রে ভাঙে না যাওয়ার মানে ভাঙে যাওয়ার পসিবিলিটি যেটা ওটা হচ্ছে কমে যায়। কাজেই হচ্ছে আমাদের স্টিফনেস বাড়ানোর জন্য হচ্ছে আমরা বিডিং অপারেশনটা সম্পন্ন করি। প্লাস হচ্ছে যে আমরা যদি এই বিডিং অপারেশনটা সম্পন্ন করি, দেখা যায় যে অনেক অনেক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এজটা হচ্ছে অনেকটা ধারালো অবস্থাতে হচ্ছে থাকে। এখন ধারালো শেপ যদি থাকে, ধারালো শেপটাকে তুমি যদি হাত দাও তাহলে হাতটা হচ্ছে কাইটা যেতে পারে। এই কারণে করা হয় কি যে লাস্টের যে ধারালো শেপটা, ধারালো শেপটাকে এরকম হচ্ছে সার্কুলাকার করা হয় যেন জিনিসটা হচ্ছে কাইটা না যায়। এখন এই সার্কুলার শেপটা হচ্ছে আমরা হচ্ছে বিডিং অপারেশনের মাধ্যমে হচ্ছে প্রোভাইড করতে পারি। কাজে হচ্ছে এটা কি করতে পারি, এটা অলসো ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্ট এন্ড ইলিমিনেটস এক্সপোর্ট শার্প এজ। কাজে কোনো জায়গায় যদি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শার্প এজ থাকে এবং জিনিসটা যদি হাতটা যদি কাটা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিডিং অপারেশনের মাধ্যমে জিনিসটা কিন্তু হচ্ছে আমরা কাইটে যাওয়ার প্রবণতাটা হচ্ছে রোধ করতে পারি। এবং নট জাস্ট বিডিং অপারেশন, তোমরা হচ্ছে দেখবা যে যত যত ধরা যাক হচ্ছে আমরা যদি রান্নাঘরে সিঙ্ক বলি অথবা যে কোনো কিছু বলি, যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা কোনো কিছু জায়গায় কাউন্টার বলি, প্রত্যেকটা জায়গায় দেখবা যে শার্প এজ যেটা আছে ওটাকে কিন্তু একটু ভোতা আকারে রাখা হয়, কারণ যদি এজটা যদি শার্প থাকে তাহলে হাতটা কাটা যাওয়ার পসিবিলিটি থাকে, এবং জিনিসটা যদি একটু রাউন্ড শেপের করা হয় তখন হচ্ছে জিনিসটা মানে হাতটা কাটে না বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে না। কাজেই হচ্ছে আমরা যদি স্টিফনেস বাড়াইতে চাই অথবা যদি আমরা ইমপ্রুভ দ্য ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে আমাদের বিডিং অপারেশনটা সম্পন্ন করা লাগতে পারে। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বিডিং অপারেশনের আলোচনা। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে রোল ফর্মিং অপারেশন। রোল ফর্মিং অপারেশন জিনিসটা কি, জাস্ট পিকচারটা দেখে হচ্ছে তোমরা বুঝে যাবা যে দেখো যে এইখানে আমাদের যে ওয়ার্ক পিসটা আছে, ওয়ার্ক পিসটা হচ্ছে হচ্ছে নীল রঙের ওয়ার্ক পিস, এবং ওয়ার্ক পিসটা আছে হচ্ছে দুইটা রোলারের ভিতরে। এখন দুইটা রোলারের ভিতরে এই ওয়ার্ক পিসটা বিভিন্ন স্টেজে হচ্ছে বেন্ডিং হইতেছে, এবং বিভিন্ন স্টেজে বেন্ডিং হওয়ার মাধ্যমে ফাইনাল একটা শেপ হচ্ছে ধারণ করলো। কাজই হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের কি হয় যে একটা কন্টিনিউয়াস হচ্ছে রোলিং ফর্মিং মানে রোল ফর্মিং হচ্ছে সম্পন্ন হয়, যে আমাদের যে ওয়ার্ক পিসটা আছে এই ওয়ার্ক পিসটা কন্টিনিউয়াসলি এই রোলে কমপ্লিট হওয়ার পরে এই রোল, তারপরে হচ্ছে এই রোল, এইভাবে হচ্ছে যাবে, এবং প্রত্যেকটা স্টেজে কিছু না কিছু বেন্ডিং সম্পন্ন হবে এবং একটা ফাইনাল আকার হচ্ছে ধারণ করবে। তোমরা যদি নিচের পিকটা যদি দেখো, নিচের পিকটাতে হচ্ছে একটা ডোর বেল বানানো হইতেছে, ডোর বেল বা ডোর ফ্রেম বানানো হইতেছে, মেটাল ডোর ফ্রেম মানে দরজার যে হাতলটা সেইটা হচ্ছে বানানো হইতেছে। এবং এই আমরা হাতল বানানোর প্রসেসটাতে দেখতে পাচ্ছি টোটাল 7টা স্টেজে আমাদের এই হাতল বানানোর প্রসেসটা হচ্ছে সম্পন্ন হইতেছে। প্রত্যেকটা স্টেজে হচ্ছে অনেকগুলা রোলার ইনগেজ আছে, এবং প্রত্যেকটা রোলার তাদের ইন্টারনাল যে শেপটা ওই শেপের আকারে ওয়ার্কপিসটাকে হচ্ছে ধারণ করাইতেছে, এবং ফাইনালি আমরা আমাদের যে ডিজায়ার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে পেয়ে যেতেছি। কাজেই হচ্ছে তার মানে এটা কি দাঁড়ালো যে একটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে এই প্রসেসটা সম্পন্ন হবে, জাস্ট একটা শীট মেটালের লেন্থ বরাবর সম্পন্ন হবে, এবং বিভিন্ন রোলারের মাধ্যমে স্টেজ বাই স্টেজ এই প্রসেসগুলো সম্পন্ন হবে। এটাকে আমরা বলবো হচ্ছে রোল ফর্মিং অপারেশন। আমাদের নেক্সট যে প্রসেসটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা বালজিং অপারেশন। এখন বাল্জ ফর্ম জিনিসটা কি, এইটা বোঝার জন্য আমাদের খেয়াল করতে হবে যে তোমরা যে বাসা বাড়িতে যে কলসি দেখো, সেই কলসিগুলা শেপটা হচ্ছে কিরকম হয়।
কলসিগুলোর শেপটা হচ্ছে অনেকটা হচ্ছে বাল্জ ফর্মের হয়। তোমরা যদি এইটা ফিগার সিটা হচ্ছে খেয়াল করো, তাহলে দেখো যে এইটার যে শেপটা, এটা হচ্ছে অনেকটা হচ্ছে কলসির আকারের। মানে হচ্ছে আমাদের কি যে আমাদের ধরা যাক আমাদের যে কি বলে যে আমাদের এই যে ওয়ার্ক পিসটা আগে হচ্ছে জাস্ট একটা টিউব আকারের ছিল, এবং কি করা হয়েছে এইটাকে চারদিক বরাবর হচ্ছে কলসির আকারের যে ডাম্বল বা গম্বুজ আকৃতি হচ্ছে প্রদান করা হয়েছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বাল্জ শেপ। এখন এই বাল্জ শেপ প্রদান করার যে প্রসেসটা, এটাকে বলবো হচ্ছে আমরা বাল্জিং অপারেশন। এখন বাল্জিং অপারেশনটা আসলে অনেক ভাবে সম্পন্ন করা যায়। এখানে আমরা ছবিতে যে দেখতে পাইতেছি, ছবিতে বেসিক্যালি দুইটা প্রসেসের কথা বলা আছে। যে আমরা যদি ফিগার বিটা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাইতেছি যে হলুদ রঙের যে পোর্শন গুলা, এগুলা হচ্ছে আমাদের ফ্লুইড টিউবের মাধ্যমে ফ্লুইডটা হচ্ছে ফ্লো হইতেছে, এবং আমাদের ওয়ার্ক পিসটা থাকতেছে, এটা হচ্ছে আমাদের ডাই, উপরের দিকে নীল রঙের ডাই, নিচের দিকে হচ্ছে আমাদের সবুজ রঙের ডাই, এবং ডাইয়ের মাঝখানে আছে হচ্ছে ক্যাভিটি। এখন ফ্লুইড যদি প্রচন্ড প্রেসারে যদি ফ্লো হয়, তখন হচ্ছে কি হবে, আমাদের ম্যাটেরিয়ালটা ফুলতে, আমাদের এই ম্যাটেরিয়ালটা চারপাশ থেকে প্রেসার পাইতে পাইতে কি হবে, এইখানে যে ফাঁকা যে ডাই ক্যাভিটিটা, সেই দিক বরাবর ফ্লো হবে এবং তার আকারটা হচ্ছে ধারণ করবে। এখন চারদিক থেকে যদি এরকম বাল্ব ফর্ম ধারণ করবে, যদি করে, তাহলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের এরকম যে বাল্ব শেপটা হচ্ছে ধারণ করবে। কাজে এই যে প্রসেসটা আমরা ফ্লুইড ফ্লো এর মাধ্যমে করতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভিতরের দিকে পলিইউরেথ্রিন ফোর্স প্রয়োগ করা, মানে পলিইউরেথিন ইনসার্ট করে একরকম ফোর্স প্রয়োগ করে জিনিসটা হচ্ছে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। মোট কথা হচ্ছে এখানে কি হবে, আমাদের দুই রকমের হচ্ছে ডাই থাকবে, ডাই এর মাঝখানে হচ্ছে ক্যাভিটি থাকবে, ক্যাভিটির আকারটা বাল্ব শেপের হচ্ছে হবে, এবং এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করার মাধ্যমে ওই বাল্ব শেপ বরাবর আমাদের ওয়ার্ক পিসটাকে হচ্ছে ফ্লো করানো হবে, এবং ফলশ্রুতিতে এই ফিগার সি এর মতো একটা বাল্ব শেপ হচ্ছে ধারণ করবে। কাজে এটাই হচ্ছে আমাদের বাল্ব শেপ অপারেশন। কলসির মতো যে আকারটা, এইটাই হচ্ছে আমাদের বাল্জিং অপারেশন। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বাল্জিং অপারেশন। এর পরবর্তী আমাদের যে অপারেশনটা, এটা হচ্ছে স্ট্রেচ ফর্মিং অপারেশন। স্ট্রেচ ফর্মিং নামটা শুনে আমরা বুঝতে পারতেছি যে এই ফর্মিং অপারেশনের ভিতরে একটা স্ট্রেচ বা টান ইনভলভ থাকবে। এবং এই জিনিসটা হচ্ছে কি, আমরা যদি হচ্ছে খেয়াল করি, দেখো যে এইখানে আমাদের আছে হচ্ছে এই যে কালো রঙের যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের শীট মেটালটা, দুই পাশে দুইটা ক্লাম্প দিয়া আটকায় ধরে রাখা হয়েছে। এবং এই যে ক্লাম্প দুইটা অনবরত, মানে অনবরত বলতে কি, এই ক্লাম দুইটা কন্টিনিউয়াসলি দুই দিকে হচ্ছে স্ট্রেচ হইতেছে। এখন স্ট্রেচ হওয়ার সাথে সাথে এই যে ওয়ার্ক পিসটা আছে, ওয়ার্ক পিসটা হচ্ছে দুই দিক বরাবর স্ট্রেচ হবে। মানে মোট কথা হচ্ছে যে ভিতরের দিকে হচ্ছে আমরা একটা পাতলা শীট মেটাল রাখছি, এবং দুইটা গ্রিপার ইউজ করে আমরা দুই দিক বরাবর এই শীট মেটালটাকে হচ্ছে টানতেছি। তার মানে হচ্ছে শীট মেটালটা হচ্ছে একটা স্ট্রেচড অবস্থায় হচ্ছে আছে। এখন আমাদের নিচের দিকে যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে ফর্ম ব্লক। এই ব্লকেরটা দিয়েই হচ্ছে আমরা এই শীট মেটালটাকে একটা নির্দিষ্ট আকৃতি দান করব। এখন এই ফর্ম ব্লকটা যদি হচ্ছে আমি সামনের দিকে বাড়াই, তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি নিচের ছবির মতো একটা বেন্ডিং অপারেশন সম্পন্ন হবে। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে কি করা হইতেছে, আমাদের ওয়ার্ক পিসটাকে হচ্ছে স্ট্রেচ করা হবে, এবং স্ট্রেচ করার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে করা হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ডাইটা আছে, ডাইটাকে হচ্ছে সামনের দিকে বাড়ানো হবে, যার ফলশ্রুতিতে জিনিসটা একটা বেন্ডিং আকৃতি, একটা নির্দিষ্ট বেন্ডিং আকৃতি ধারণ করবে। এইটাকে বলা হইতেছে হচ্ছে স্ট্রেচ ফর্মিং অপারেশন, যে অপারেশনের মাধ্যমে একই সাথে স্ট্রেচিংও করা হয় এবং ফর্মিংও করা হয়। এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে স্ট্রেচ ফর্মিং অপারেশন। আচ্ছা, ওকে, আচ্ছা, একজন কোশ্চেন করতে হচ্ছে বাল্জ অর বাল্জ। আচ্ছা, আমরা একটু পরে জিনিসটাতে হচ্ছে, আচ্ছা, দেয়ার ইজ টু ডিফারেন্ট স্পেলিং অন দ্য স্লাইড। ওকে, আচ্ছা, স্লাইডটাতে হচ্ছে বি, আচ্ছা, স্পেলিংটা হচ্ছে আমি নিজে হচ্ছে ঠিকঠাক মতো শিওর না। আমি একটু পরে জিনিসটা নেটে দেখলে হচ্ছে পাবা, বাট আমি একটু পরে দেখে হচ্ছে তোমার হচ্ছে বলতেছি বালজের আসলে আসল স্পেলিং কোনটা। বাট আমি ক্লাসটা শেষে তারপরে বলি, একবারে সব কটা কোশ্চেনের অ্যান্সার দিই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের স্ট্রেচ ফর্মিং অপারেশন পর্যন্ত আলোচনা। আচ্ছা, বালজিং স্ট্রেচ, আচ্ছা, আমরা উল্টো দিকে যেতেছি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে বাল্জিং অপারেশন পর্যন্ত, সরি, স্ট্রেচ ফর্মিং অপারেশন পর্যন্ত গেলাম।
পরবর্তী যে অপারেশনটা সেটা হচ্ছে রাবার ফর্মিং অপারেশন। রাবার ফর্মিং অপারেশন জিনিসটা যদি সিম্পলি আমি যদি বুঝাইতে চাই তাহলে জিনিসটা হচ্ছে যে এইখানেও হচ্ছে দুইটা ডাই থাকবে। আমরা নিচের দিকে যে ডাইটা দেখতে পারতেছি এটা হচ্ছে মেটালের তৈরি, উপরের দিকে যে ডাইটা সেটা হচ্ছে রাবারের তৈরি, মাঝখানে ড্যাশ ড্যাশ যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস। তার মানে হচ্ছে রাবার ফর্মিং অপারেশনে যে কোনো একটা ডাই রাবারের তৈরি হবে অথবা নরম কোনো ম্যাটেরিয়ালের হচ্ছে তৈরি হবে, নট নেসেসারি রাবার, রাবার বা নরম কোনো ম্যাটেরিয়াল পার্টের তৈরি হতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে রাবারের হচ্ছে জিনিসটা তৈরি হয়। এখন হচ্ছে রাবার ফর্মিং অপারেশনে তাহলে ব্যাপারটা হচ্ছে কি ঘটবে, এখানে কিছুই না, সিম্পলি এখানে একটা ওয়ার্ক পিস থাকবে, নিচের দিকে থাকবে একটা মেটাল ডাই, উপরের দিকে থাকবে একটা রাবার ডাই, মাঝখানে থাকবে হচ্ছে ওয়ার্ক পিস। উপরের দিক থেকে ফোর্স প্রয়োগ করা হইলো, এই যে ডাইয়ের যে শেপটা, দুইটা যে শেপটা, ওয়ার্ক পিসটা সেই শেপটা ধারণ করবে, মানে নর্মাল যে ফর্মিং প্রসেস সেটার মতোই, বাট ডিফারেন্স অনলি একটাই যে দুইটা ডাইয়ের ভিতরে যে কোনো একটা ডাই রাবারের তৈরি হবে। এখন যে কোনো একটা ডাই রাবারের তৈরি হলে সুবিধাটা কি, যদি দুই মানে যে কোনো একটা ডাই রাবারের তৈরি হয় তাহলে হচ্ছে অ্যাব্রাশন, লং ফ্যাটিক আর রেজিস্ট্যান্স টু ড্যামেজ, মানে হচ্ছে যে দুইটাই যদি মেটালের তৈরি হয় তাহলে হচ্ছে মেটালের তৈরি হলে মানে ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জিনিসটা লং রানে ইফেক্টিভ হয় না, মানে বেশি দিন টিকে না। বাট যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা ডাই যদি রাবারের যদি হয় তাহলে হচ্ছে জিনিসটা অনেকটা হচ্ছে লং হয় এবং জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে অনেকদিন হচ্ছে টিকে জিনিসটা, এবং এই কারণে হচ্ছে যেন হচ্ছে করোশন না হয় এবং হচ্ছে জিনিসটা যেন অনেকদিন টিকে, এজন্য জিনিসটাকে মানে যে কোনো একটা ডাইকে হচ্ছে রাবার শেপের বা রাবারের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা রাবার ফর্মিং অপারেশন। আচ্ছা, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের রাবার ফর্মিং অপারেশন পর্যন্ত আলোচনা। আচ্ছা, আহ, পরবর্তীতে আমাদের যে ফর্মিংটা আমরা আসলে আসলে হচ্ছে অনেকগুলা প্রসেস সম্পর্কে আমাদের ওকে। আচ্ছা, আমাদের আসলে হচ্ছে অনেকগুলো প্রসেস সম্পর্কে আসলে আজকে হচ্ছে পড়া লাগবে, কারণ মানে আর বেশি প্রসেস বাকি নাই, বাট আজকের কাজটা একটু লেন্দি হয়ে যাইতেছে, বাট আমার কিছু আসলে হচ্ছে করার নাই, কারণ অনেকগুলো অপারেশন তো একদিনে শেষ করা জিনিসটা হচ্ছে ভালো। আহ আমরা যদি হচ্ছে পরবর্তী যে অপারেশনটা যাই, পরবর্তী অপারেশনটা হচ্ছে হাইড্রোফর্মিং অপারেশন। এইখানে হাইড্রোফর্মিং বলতে জিনিসটা হচ্ছে কি হবে, হাইড্রোফর্মিং জিনিসটা যেটা সেটা হচ্ছে যে ওকে, হাইড্রোফর্মিং যে অপারেশনটা সেটা হচ্ছে যে এইখানে আমাদের উপরের দিকে যে আমরা সবসময় দেখছি যে একটা পাঞ্চের মাধ্যমে উপরের দিক থেকে একরকম ফোর্স প্রয়োগ করা হয়, এইখানে পাঞ্চের বদলে থাকবে হচ্ছে আমাদের হাইড্রোলিক ফোর্স। আমরা যদি উপর থেকে খেয়াল করি আমরা দেখি যে আমাদের যে গ্রিন রঙের যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, এবং নিচের দিকে হলুদ রঙের যেটা সেটা হচ্ছে এক রকমের ডাই, উপরের দিকে সবুজ রঙের যেটা সেটাও হচ্ছে এক রকমের ডাই, এবং এখানে হচ্ছে আমাদের একটা রকম প্রেসার কন্ট্রোল ভালভ আছে, এবং এখানে আছে হচ্ছে একটা ক্যাভিটি, যে ক্যাভিটির ভিতরে হচ্ছে আমাদের অয়েল বা ফ্লুইড হচ্ছে ইনজেক্ট করা হবে। এখন যদি ফ্লুইডটা ইনজেক্ট করা হয় তখন হচ্ছে কি হবে, ফ্লুইডটা ইনজেক্ট করলে আমাদের নিচের দিকে যে এই যে ডাইটা, নিচের দিকের যে ডাইটা মানে নিচের দিকের যে সবুজ রঙের ডাইটা, আমি একটু মনে হয় শুরুতে ভুল বলছিলাম যে সবুজ রঙের যে পোর্শনটা সেটা হচ্ছে আসলে আমাদের রাবার ডায়াফ্রেম বা রাবার ডাই, এবং নীল রঙের পোর্শনটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস। শুরুর দিকে একটু ভুল বলছিলাম, আমি মনে হয় শুরুর দিকে বলছিলাম যে সবুজটা হচ্ছে ডাই, সবুজটা ওয়ার্ক পিস, বাট সবুজটা হচ্ছে আমাদের রাবার ডায়াফ্রেম এবং নীলটা হচ্ছে আমাদের ডাই। তো এখানে কি করা হবে, এইখানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে প্রেসার কন্ট্রোল ভালভটা ধীরে ধীরে খোলা হবে, এবং ক্যাভিটি যেটা ক্যাভিটিটা হচ্ছে আমাদের ফ্লুইড দিয়ে পূর্ণ হইতে থাকবে, এবং ফ্লুইড দিয়ে যদি পূর্ণ হয় তাহলে নিচের দিকে সবুজ রঙের যে রাবারের যে ডায়াফ্রেমটা আছে এইটার উপরে হচ্ছে আমাদের চাপ পড়বে এক রকমের, এবং চাপ পড়ার কারণে আমাদের যে মেটালটা হচ্ছে নিচের দিকে ডাই এবং উপরের দিকে যে প্রেসার এটার কারণে মেটালটা একটা নির্দিষ্ট শেপে ধারণ করবে। কাজে অন্যগুলোর সাথে এটার ডিফারেন্সটা কি, এইটার ডিফারেন্সটা হলো যে এইখানে আমাদের পাঞ্চের পরিবর্তে হাইড্রোলিক ফোর্সটা হচ্ছে ইউজ করা হবে। এখন হাইড্রোলিক ফোর্সটা ইউজ করলে সুবিধাটা কি, পাঞ্চের মাধ্যমে আসলে আমরা ফোর্সটাকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু হাইড্রোলিক ফোর্সের মাধ্যমে আমরা ফোর্সটাকে কন্ট্রোল করতে পারি। কারণ আমরা যদি ফ্লুইড যদি কম বা বেশি ইনপুট দেই তাহলে ওই অনুসারে কম বা বেশি ফোর্স আমাদের রাবার ডায়াফ্রামটার উপরে পড়বে। তার মানে হচ্ছে টোটাল প্রসেসটায় আমরা কি পরিমাণ ফোর্স দিব সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই কারণে আমরা হচ্ছে ফাইন যে প্রোডাক্টটা অথবা প্রিসিশন কন্ট্রোল এগুলো হচ্ছে হাইড্রোলিক ফর্মিং এর মাধ্যমে পাওয়া পসিবল হয়, যেটা হচ্ছে নর্মাল পাঞ্চিং এর মাধ্যমে পাওয়া পসিবল নাও হইতে পারে।
তার মানে হচ্ছে এই পর্যন্ত ছিল আমাদের হাইড্রোলিক ফর্মিং এর আলোচনা। আচ্ছা, আহ এরপরে পরবর্তীতে যেটা সেটা হচ্ছে টিউব হাইড্রোফর্মিং, এবং জিনিসটা আগেরটার মতোই হচ্ছে সেম। আগেরটাতে যেমন যে কোনো একটা আকৃতি ধারণ করা যেত, এইখানে একটা টিউবের মতো ফর্মিং ধারণ করা হয়, এর জন্য এটার নাম হচ্ছে টিউব হাইড্রোফর্মিং। মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ হাইড্রোফর্মিং, বাট এখানে জাস্ট হচ্ছে একটা টিউবের আকৃতি হচ্ছে ধারণ করবে। আমরা যদি দুইটা ছবি খেয়াল করি আমরা দেখতে পারতেছি যে অনেকগুলো টিউবের আকৃতি ধারণ করছে। এটা আগেরটার মতোই, জাস্ট এখানে আকৃতিটা হচ্ছে টিউবের আকার ধারণ করবে, এর জন্য এটার নাম হচ্ছে টিউব হাইড্রোফর্মিং অপারেশন। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে এক্সপ্লোসিভ ফর্মিং অপারেশন। এখন এক্সপ্লোসিভ ফর্মিং অপারেশনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, আমরা যদি খেয়াল করি এইটা হচ্ছে এইখানে আমাদের আমরা যে ফোর্সের মাধ্যমে হচ্ছে পাবো। আমরা যদি বালজিং অপারেশনটা খেয়াল করি, যে বালজিং অপারেশনে কি হইতো, বালজিং অপারেশনে আমাদের ডাই থাকতো। আমরা যদি দেখি যে ওয়ান কাইন্ড অফ বালজিং অপারেশনের সাথে অনেকটা মিল আছে, যে আমরা যদি এই ফিগারটা খেয়াল করি, এইখানে আছে হচ্ছে দুইটা রেড ডাই আছে, দুইটা রেড ডাইয়ের মাঝখানে আছে হচ্ছে ক্যাভিটি, এবং ভিতরের যে সবুজ যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিসটা বা ম্যাটেরিয়ালটা। বাট এইখানে যে জিনিসটা হয়, এখানে আমরা একটা কার্টিজ দেখতে পারতেছি, এখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়। এখন বিস্ফোরণ ঘটানো হলে কি হবে, একটা শক ওয়েভের তৈরি হবে বা প্রচন্ড প্রেসারের সৃষ্টি হবে। এখন প্রচন্ড প্রেসারের মাধ্যমে এই যে সবুজ রঙের যে ম্যাটেরিয়ালটা আছে বা ওয়ার্ক পিসটা আছে, এটা হচ্ছে এই যে আমাদের যে ডাইয়ের যে শেপটা আছে, এই শেপটা হচ্ছে ধারণ করবে, মানে হচ্ছে মোট কথা হচ্ছে এক্সপ্যান্ড হবে। কাজে দেখতে পাচ্ছি যে বালজিং অপারেশনে কি করা হতো, আমরা ফ্লুইড ফোর্সের মাধ্যমে বা রাবার প্রয়োগের মাধ্যমে জিনিসটা করতাম। এটা ওয়ান কাইন্ড অফ বালজিং অপারেশন, এটাকে বালজিং অপারেশনও বলা যায়। বাট ইন এডিশন উইথ বালজিং অপারেশন, এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোসিভ ফর্মিং, কারণ এইখানে যে ফোর্সের মাধ্যমে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাইতেছি সেটা আছে হচ্ছে এক্সপ্লোসিভ ফোর্স। তার মানে হচ্ছে এক্সপ্লোসিভ ফোর্সের মাধ্যমে আমরা যে অপারেশন গুলো সম্পন্ন করব। আচ্ছা, নেটটা কি আবার গেল নাকি? এক্সপ্লোসিভ ফোর্সের মাধ্যমে আমরা যে হ্যালো ওকে, আমরা হচ্ছে এক্সপ্লোসিভ ফোর্সের মাধ্যমে যে আমরা যে অপারেশনটা সম্পন্ন করব ওইটাকে বলা হইতেছে হচ্ছে এক্সপ্লোসিভ ফর্মিং অপারেশন। আচ্ছা, এই পর্যন্ত গেল ছিল আমাদের এক্সপ্লোসিভ ফর্মিং অপারেশন। ওকে, স্ক্রিন কি দেখা দিতেছে? ওকে, সরি, নেট একটু সমস্যা করতেছিল, কি জন্য সমস্যা। ওকে, আমাদের হচ্ছে লাস্ট যে টপিকটা আজকের ক্লাসে সেটা হচ্ছে বেন্ডিং অপারেশন। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ডিফিউশন বন্ডিং অপারেশন। এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে যে এই অপারেশনের ক্ষেত্রে কি করা হয়, যে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো সিমিলার হইতে পারে অথবা ডিসিমিলার হইতে পারে। ম্যাটেরিয়াল গুলোকে ফার্স্টে হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে জিনিসটাকে হচ্ছে হিট করা হয়, অ্যাবাউট হচ্ছে 50 to 70% অফ দ্য অ্যাবসলিউট মেল্টিং টেম্পারেচার, মানে গলনাঙ্কের মোটামুটি 50 থেকে 70 ভাগ পর্যন্ত জিনিসটাকে হচ্ছে আমাদের হিট করা হবে। এবং হিট করার পরবর্তীতে প্রেসার প্রয়োগের মাধ্যমে দুই সাইড থেকে প্রেসার প্রয়োগের মাধ্যমে আমাদের এখানে দেখি যে দুই রকম ম্যাটেরিয়াল আছে। সবুজ দিয়ে হচ্ছে একরকম ম্যাটেরিয়াল, লাল দিয়ে আর রকম ম্যাটেরিয়াল হচ্ছে নির্দেশ করতেছে। আমরা যদি হচ্ছে ফোর্স প্রয়োগ করি তখন দেখা যাবে যে দুইটা ম্যাটেরিয়াল একত্রে একটা ম্যাটেরিয়াল হচ্ছে ধারণ করবে। এইখানে তার মানে হচ্ছে ডিফিউশন বন্ডিং বা ডিফিউশন প্রসেসের মাধ্যমে আমাদের টোটাল ম্যাটেরিয়ালটা বন্ডিং হয়ে একটা ম্যাটেরিয়ালের আকার হচ্ছে ধারণ করলো। এই যে বন্ডিং অপারেশনটা, এই বন্ডিং অপারেশনটাকে বলা হয় হচ্ছে ডিফিউশন বন্ডিং অপারেশন। তার মানে হচ্ছে যে বন্ডিং অপারেশনের মাধ্যমে বা যে ফর্মিং প্রসেসের মাধ্যমে বিভিন্ন ম্যাটেরিয়ালকে আমরা ফার্স্টে হচ্ছে টেম্পারেচার প্রয়োগ করার মাধ্যমে এবং পরবর্তীতে প্রেসার প্রয়োগ করার মাধ্যমে ফোর্স প্রয়োগ করে একটা ম্যাটেরিয়ালে কনভার্ট করতে পারি, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডিফিউশন বন্ডিং অপারেশন। এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ডিসিমিলার ম্যাটেরিয়ালকে আমরা বন্ডিং এর মাধ্যমে একটা ম্যাটেরিয়ালে হচ্ছে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের আজকের আলোচনা ছিল হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা, কতজন প্রেজেন্ট আছে? প্রায় হচ্ছে 13 জন প্রেজেন্ট আছে। আচ্ছা, আজকের আমাদের আলোচনা ছিল হচ্ছে এ পর্যন্তই। আমি হচ্ছে এখন আমার রেকর্ডিংটা হচ্ছে 1 মিনিট দাঁড়াও একটু।
ওকে।